প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি র্যান্ডম টক। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তৈরি আমাদের নিজের অবস্থান বানান ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা, তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। র্যান্ডম টকে আমি আজ কথা বলবো আগামী চলচ্চিত্র নির্বাচন এবং নেতৃত্ব প্রসঙ্গে। নেতৃত্বের বিষয়টা আসলে খুবই কঠিন। নেতৃত্ব দিতে হলে বা নেতৃত্ব রাখতে হলে সম্পর্কের অবমূল্যায়ন করা যায় না, সম্পর্ককে টিকিয়ে রাখতে হয় এবং সম্পর্ককে বাড়াতে হয়। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই যে নেতৃত্বের জায়গাটি হয়তো ধরে রেখেছেন অনেকেই বা ধরে রাখবেন, কিন্তু তার পাশাপাশি যে সম্পর্কের একটা সংযুক্তি বা সেই সম্পর্কের পারিপার্শ্বিকতা যে বাড়ানো, সেই বিষয়টি তিনি আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কে কতটা পারদর্শী, কে কতটা দেখিয়েছেন, উদাহরণ তৈরি করেছেন, সেই বিষয়টি একেবারে বিরল। কোনো আপসেটনেস থাকে বিভিন্ন ব্যাপারে, এটা ভুলে যে সবাই একত্রে হয়, এটার ব্যাপারে একটা সুন্দর পদক্ষেপ এই পিকনিক। যদি কারো কোনো মনোমালিন্যও থাকে, এখানে আসলে মানুষের সাথে মানুষের দেখা হলে ওই জিনিসটা হয়তো কেটে যায়। সো এটা অনেক বড় একটা ভূমিকা রাখে ভালো রিলেশনশিপের ক্ষেত্রে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টির কথা বলেছি। শুধু চলচ্চিত্র নয়, আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রি, আমাদের এই নাটক সংগঠন কিংবা চলচ্চিত্রের পরিচালক সমিতি, শিল্পী সমিতি, সব ক্ষেত্রেই আমাদের নেতৃত্ব বেশ জোরদার হয়েছে। অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। আমরা খুব সাংগঠনিক হওয়া শিখেছি। আমরা বলতে শিখেছি যে আমি অমুক অমুক সংগঠনের নেতা। প্রিয় দর্শক, ছোট্ট করে যদি উদাহরণ দিয়ে বলি, খুব সম্প্রতি পরিচালক সমিতির নির্বাচন হয়ে গেল এবং সেই আগের প্যানেলই নির্বাচিত হলেন, কিন্তু আদতে তারা কতটা চলচ্চিত্র করলেন? আমি ছোট্ট একটা গড় হিসাবে সেদিন একটি লেখা লিখেছিলাম, যদিও তাতে অনেকের শত্রু হয়ে গিয়েছি, তাতে আমার কোনো কিছু আসে যায় না। তবু আমি আমার কথাটি বা ন্যায় যুক্তিযুক্ত কথাগুলো বলতে চাই যে প্রায় 100 ভোটার ভোট দিয়ে পরিচালক সমিতি এই নতুন নেতৃত্বের নির্বাচন শেষ করলেন, নতুন নেতৃত্ব আসলো। কিন্তু 300 জন পরিচালক যদি বছরে একটি করেও ছবি তারা উপহার দিতেন, 300টি নতুন চলচ্চিত্র পেত এই বাংলাদেশ। আমাদের চলচ্চিত্র পরিচালকরা কি সেই কাজটি করছেন? আমরা প্রায় সময় পরিচালকদের নানান রকম কথা শুনি, তারা সালিশ বসান, তারা বিভিন্ন রকম সহযোগিতায় আসেন, বিভিন্ন রকম মিলাদ মাহফিল বা বড় বড় পার্টিতে গরু ছাগল বা বিভিন্ন রকম জবাই করে বিশাল খানাদানার আয়োজন করেন। কিন্তু তাদের মূল কাজ কোনটি? প্রিয় দর্শক, আপনারা যারা দেশে বা দেশের বাইরে থেকে আমার এই কথাগুলো শুনছেন, তারা কি চান পরিচালকের কাছ থেকে? নিশ্চয়ই একটি ছবি, সেটি ভালো হোক মন্দ হোক, ছবিটি অন্তত করতে হবে। ছবিটি রিলিজের পর হয়তো সেটি নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু আমরা সেই কাজটিকে বাদ রেখে নানান আশেপাশের অনুষঙ্গ নিয়ে ব্যস্ত রয়েছি। আমার দাবি, আমাদের দাবি, তাই এই চলচ্চিত্রের নেতৃত্বের জায়গাটি তখনই সুসংহত হবে যখন একজন পরিচালক নিয়মিত ছবি করবেন। আমাদের প্যানেল বিজয়ী পরিচালকের অনেকের গত 2-3 বছরে একটি ছবি তালিকা নেই, অথচ তারা এখন পরিচালক সমিতির নেতা। আমি চাইব নতুন বছরে 2019 অলরেডি 1 মাস চলে গিয়েছে, নতুন বছরে তারা অন্তত এই কাজটি করবেন, যে কাজটি তার প্রধান কাজ। প্রিয় দর্শক, এবার আসি শিল্পী সমিতি নির্বাচনে। প্রিয় দর্শক, শিল্পী সমিতি নির্বাচন নিয়ে আমি অনেকগুলো কথা বলেছি। এর আগে হকার লাইভে কথা বলেছি না জানেন, র্যান্ডম টকেও আমি এ নিয়ে কথা বলেছি। শিল্পী সমিতির ভেতরে জায়েদ মিশা প্যানেলকে কেন্দ্র করে আমরা যে সৌহার্দ্যপূর্ণ অবস্থানকে প্রত্যাশা করেছিলাম, সেটি কি আমরা পেয়েছি? দুঃখ বেদনা সবার মধ্যেই থাকবে, কিন্তু সবকিছু ভুলে তারপর আমাদের একসাথে থাকতে হবে। আমি মনে করি পিকনিক তেমনই একটা উপলক্ষ, সবাইকে একত্রিত করা। হ্যাঁ, বলবেন যে হয়তো শাকিব খানের কথাই হয়তো আমি তুলব, কিন্তু না। শাকিব খান, ওমর সানি, মৌসুমী, ফেরদৌস, রিয়াজ থেকে শুরু করে এক ঝাঁক তারকারা কি একসাথে এক টেবিলে বসে আলোচনায় কখনো আপনারা দেখেছেন? নিশ্চয়ই এর উত্তর হবে না, কারণ দেখলে সেটি গণমাধ্যমে বা হকার লাইভে আপনারা আলোচনা পেতেন। কিন্তু সেই কাজটি করতে যে কোনো মূল্যেই তারা ব্যর্থ হয়েছেন। সর্বশেষ আমি বলবো, সম্প্রতি এফডিসিতে সাংবাদিক লিমন আহমেদের আয়োজনে একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়, যেটি সেলিব্রিটি লিগ অর্থাৎ বিনোদন সাংবাদিক এবং চিত্র তারকারা অংশ নিয়েছেন। সেখানে অংশ নিয়েছেন আব্দুল আজিজ, বাপ্পি চৌধুরী থেকে শুরু করে অনেকেই। কিন্তু হঠাৎ করেই বায়বীয় শক্তি বা বায়বীয় ফোনে বাদশাদে যে কোনোভাবে জাজ মাল্টিমিডিয়ার কাউকে এখানে খেলতে দেওয়া যাবে না।
এই যে একটি বৈরিতা, একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা বা একটি প্রীতি ম্যাচ নিয়েও, তাহলে আমাদের সম্পর্কে জায়গাটি কোথায় থাকলো? প্রতি বছর আর কিছু হোক না হোক চলচ্চিত্র শিল্পী সমিতির একটি বর্ণাঢ্য পিকনিকের আয়োজন করা হয়, কিন্তু সেখানে দেখা যায় যে চলচ্চিত্রের একাংশ সেই পিকনিকে জয়েন করেন না, আসতে চান না, বা গণমাধ্যম থেকে যখন তাদের ফোন করা হয় আপনি যাচ্ছেন কি, তখন বলা হয় কেন যাব। আমরা তখন প্রশ্ন করি আপনি কি দাওয়াত পেয়েছেন? তখন উত্তর দেন দাওয়াত ছিল কিন্তু আন্তরিকতা ছিল না। এই যে আন্তরিকতা ছিল না, এই কাজটি, এই ভুলটি বা এই দায়িত্বটি নিশ্চয়ই পরিচালক সমিতির নেতাবর্গদের। কেন এই প্রশ্নটি তৈরি হবে? কেন শিল্পী সমিতির পিকনিক বা ব্যাডমিন্টনের মতো প্রীতি ম্যাচে নিয়েও এই দলাদলি বা একটি বিভক্তি হবে? সেটি আমরা কখনোই প্রত্যাশা করি না। সম্প্রতি ফেরদৌস ভাই তার একটি সাক্ষাৎকারে নাম প্রকাশ না উল্লেখ করেই বলেছেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা নাকি বলেছেন যে শিল্পী সমিতিতে ফেরদৌস রিয়াজদের ঠাঁই না দিলে তারা আলোচনায় থাকতেন না। এই যে কটাক্ষ করে বলার যে প্রক্রিয়া বা রীতি বা যে ব্যবহার আচরণ, সেটি কি আমাদের সম্পর্কের ভিতগুলো শক্ত করে নাকি আরও ঈর্ষা বাড়িয়ে দেয়, দূরত্ব বাড়িয়ে দেয়? আমরা চলচ্চিত্র সংগঠনগুলোর নির্বাচন চাই বা সংগঠন চাই, কিন্তু সেটি বৈরী আচরণ করে নয়। এটি কোনো রাজনৈতিক দল নয়। সম্প্রতি অনন্ত ভাইয়ের ইন্টারভিউতে তিনি চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বা পরিচালক সমিতির সভাপতির চেয়ারের মূল্যটা কি? এটা নিয়ে কি বড় পাজেরও হাঁকানো যায়, নাকি সামাজিকভাবে আমি বলতে পারি যে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, আমি এই আইনটি পাশ করলাম? সেই কাজটি তো, সেই ক্ষমতাটি তো এইখানে নেই। ধরেন আজকে যদি পার্লামেন্ট ইলেকশন হতো তাহলে বুঝতাম যে একটা দ্বন্দ্বের কারণ আছে, যে আমার ক্ষমতায় যেতে হবে, আমি পার্লামেন্ট মেম্বার হব। বাট এখানে তো কিছুই নাই, যাতে একটা সম্মান, নিজেদের মধ্যে একটা সম্মান, একটা ভালো ফিগার দরকার একটা সমিতির জন্য বা একটা সংস্থার জন্য। যে এইখানে ধরেন আমি একটা ফিগার, আপনি একটা ফিগার, এখানে কি হচ্ছে, দ্বন্দ্ব করে আপনি আলাদা হয়ে যাচ্ছেন, আমি আলাদা হয়ে যাচ্ছি। তাহলে কি হইতেছে আসলে চলচ্চিত্র সংস্থায় আমি যেটা দেখেছি যে পরিচালক সমিতি বলেন, প্রডিউসার সমিতি বলেন, এখানে 10 টাকা ইনকামের কোনো জায়গা নেই। তাহলে এই দ্বন্দ্বটা কেন? এই যোগ্যতা, এই নির্বাচনের প্রতিনিধিত্ব হওয়া একটি সম্মানের বিষয়, এবং এই সম্মানটি তখনই রক্ষা হয় যখন সবাই তাকে সম্মান করেন। অথচ আমরা বারবার প্রতিনিয়ত এইসব নির্বাচনী খেলায় বা এইসব ক্ষমতার দাপট দেখানোর খেলায় বিভক্ত হয়ে যাচ্ছি। সব সে সিনিয়র এবং জুনিয়র শিল্পীর একত্রিত হওয়া, সবাই দেখতে পাচ্ছেন একটা মিলন মেলার মতো। এটা কিন্তু একটা আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য আরো বেশি বাড়িয়ে দেয় এবং চলচ্চিত্রের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদেরকে অনেক স্পিড দেয়, অনেক আমাদের শক্তি যোগায়। অন্তত আমাদের এটা একটা চেষ্টা, যাতে আমরা অন্তত গ্যাদার করি লোকগুলো, মানুষ দেখুক, চলচ্চিত্রের প্রতি মানুষের ভালোবাসা বাড়ুক, আমাদের সিনিয়র যেগুলো মেম্বারগুলো আছেন তাদেরকে দেখে মানুষের যাতে অনুরক্ত হোক, যে আসলে ফিল্মের প্রতি আবার আসি, আবার দেখি। আমাদের দেশের সংস্কৃতিও বিশেষ করে ফিল্ম দুরবস্থায় ছিল না, এখন হয়তো দুরবস্থায়। এটা আমাদের কিন্তু দুরবস্থাকে অতিক্রম করার একটা দারুণ চেষ্টা। বা এর আগের টার্মের চলচ্চিত্র পরিচালক বা চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে যদি জাজ মাল্টিমিডিয়ার বিভিন্ন তারকাদের দেখা যেত, সাকিব, ওমর সানি, ফেরদৌস, রিয়াজ ভাই থেকে শুরু করে সকলেই যদি আসতো, একসাথে সম্পৃক্ত হতেন, বুঝতাম শিল্পী সমিতি এক মঞ্চে একীভূত হতে যাচ্ছে। আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ করতে আমরা প্রতিনিয়ত বলছি, টকশোতে গলা ফাটিয়ে শেষ করে দিচ্ছি, কিন্তু আদতে ব্যক্তিগত উদ্যোগে আমরা কতটুকু ছাড় দিচ্ছি? নাকি হাম্বড়া ভাব নিয়ে বেশ আমার কতটুকু ব্যক্তিগত ক্ষমতা, আমার কতটুকু যোগসাজশ, সেটিকেই দেখানোর জন্য যেন উঠে পড়ে লাগছি। তাই আমরা নির্বাচন বা সাংগঠনিক হওয়ার নামে এই যে বিভক্ত হওয়া, এটিকে কখনোই প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, ছোট করে এবার একটু মিউজিক ইন্ডাস্ট্রির কথা বলতে চাই। বাম্বা নামের যে সংগঠনটি রয়েছে তা দীর্ঘদিনের, কিন্তু বাম্বাতে ঠিক সুষ্ঠুভাবে নির্বাচন কবে হয়েছিল সেটি আমরা কি জানি? আপনারা যারা খোঁজ নিয়েছেন, ব্যান্ড মিউজিক নিয়ে খোঁজ খবর রাখেন, ব্যান্ড মিউজিক পাগল, তারা কি শুনেছেন বাম্বার নির্বাচন হয়েছে? হামিন ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, টিপু ভাই অত্যন্ত পছন্দের একজন মানুষ, কিন্তু তারা দীর্ঘদিন সভাপতি, সাধারণ সম্পাদক এই পদটিকে রেখেছেন। আমি জানি না তাদের সাংগঠনিক প্রক্রিয়া কি বা সাংগঠনিক রীতি কি, নিশ্চয়ই এর কোনো নীতিমালা রয়েছে, কিন্তু আদতে বাম্বা সংগঠন বা সংগঠনের সাথে জেমস ভাই থেকে শুরু করে সার্বিকভাবে সমস্ত শিল্পী বা অধিকাংশ শিল্পীরা
একসাথে একীভূত হয়ে আড্ডা দেয়া, সম্মেলন করার প্রক্রিয়াটা কই আমরা দেখি? সংগঠনগুলো কি তাহলে বিভক্ত হওয়ার জন্য একটি সাইনবোর্ড? প্রশ্নটা সেখানে থাকে। এবারে ছোট করে আমাদের নাটক ইন্ডাস্ট্রির একাধিক সংগঠনগুলো নিয়ে একটু মন্তব্য করতে চাই। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা দেখেন, অনলাইন পত্রিকার বিভিন্ন খবরাখবর পড়েন। গত 2 বছরে সর্বাধিক সংগঠন তৈরি হয়েছে নাট্য গোষ্ঠী, নাট্য সংগঠন, নাট্য তারকাদের নিয়ে। কিন্তু আদতে আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রিতে স্যাটেলাইট চ্যানেলের নাটকের মূল্য কমেছে, বাড়েনি। সর্বশেষ সারাভাবে অর্থাৎ সারা জাকের উইথ নাজিম জয় অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম অতিথি হিসাবে, তিনি বললেন যে সব কিছুর দাম বাড়ে কিন্তু নাটকের মূল্য কমে যাচ্ছে। আমাদের সংগঠনের কি কোনো রকম দায়বোধ নেই এই মূল্য বাড়ানোর? বারবার বিভিন্ন রকম ক্ষুদ্র ক্ষুদ্র বা বিচ্ছিন্ন আন্দোলনের কথা শুনি, কিন্তু নাটকের দাম বাড়ানো বা শিল্পীদের অ্যাভারেজ পারিশ্রমিক বাড়ানো না, শুধুমাত্র মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো কিংবা তাহসান, অপূর্বদের পারিশ্রমিক বাড়লেই তো আর ইন্ডাস্ট্রি বেড়ে ওঠে না। সার্বিকভাবে অ্যাভারেজ পারিশ্রমিক যদি না বাড়ে, শিল্পী কলাকুশলী যদি এই ইন্ডাস্ট্রি থেকে সমানভাবে বা অধিকাংশ ক্ষেত্রে খুব সমবন্টনে সেই সফলতা বা সেই সুবিধা ভোগ না করতে পারে, তাহলে এই সংগঠনের মূল্য কোথায়? কিন্তু একজন প্রত্যক্ষদর্শী বা সাংস্কৃতিক কর্মী হিসাবেই এই দাবিটুকু তুলতে চাই যে প্লিজ আপনারা অন্তত যারা সাংগঠনিক নেতা, নেত্রী, কর্মীরা রয়েছেন, তারা নিজেদেরকে ভালোবাসার পাশাপাশি এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন। আমাদের এই ইন্ডাস্ট্রি 2019 হোক বাংলাদেশের সমৃদ্ধশালী শোবিজ ইন্ডাস্ট্রি, সেটিকে ধরে রাখবার, সেটিকে উন্নয়ন ঘটানোর দায় দায়িত্ব আপনাদের। সব কিছু রাষ্ট্রযন্ত্র বা সরকারের উপর দায় চাপালে সেটি কিন্তু আপনাদেরও ব্যর্থতার একটি পরিচয় দেয়। আমরা সমৃদ্ধ হব, অবশ্যই জীবিত থাকাকালীন একে অপরের পাশে দাঁড়াবো, সহযোগিতার হাত বাড়িয়ে বলবো এটাই আমার বাংলাদেশ। শেষ বয়সে বা মাঝ বয়সে বা তার জনপ্রিয়তা থাকাকালীন আমেরিকার সিটিজেনশিপ নেওয়ার জন্য 1 মাস 2 মাস ট্রাম্প কার্ড বা গ্রিন কার্ড নেবার জন্য দৌড়াবেন না। দেশকে ভালোবাসে, দেশের সুবিধা আদায়, দেশের এই সংস্কৃতির সাথে সম্পৃক্ত থেকে খুব দারুণভাবে নিঃশ্বাস নেবেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। সেটি হবে আমাদের এই বাংলাদেশকে ভালোবাসার প্রকৃত উদাহরণ। অনেক কথা বললাম, তবুও নিশ্চয়ই আমি জানি আমরা বাঙালি, এর পক্ষে বিপক্ষে কথা থাকবেই। কথা বলুন, কথা লিখুন, কমেন্ট করুন যৌক্তিকভাবে, সেটি হোক নতুন কোনো আলোচনার একটি সূত্রপাত। ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশে মানুষটিকে। নতুন কোনো র্যান্ডম টকে, নতুন আলোচনায় থাকবো আমি তানভীর তারেক, আপনাদের সাথে নিয়ে। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।